নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন এনকে ডিজিটালের থার্ড আই অনুষ্ঠান। এখন ভোট চলছে, ভোটের হাওয়া অনুষ্ঠানটা আমাদের নিয়মিত আসছে, কিন্তু তার মানে এই নয় যে থার্ড আই বা এক্স ফ্যাক্টর বন্ধ হয়ে যাবে। দেখুন, আজ রামনবমী, সকলকে শুভেচ্ছা জানাই। রামনবমীতে আমরা যে সকলকে সাবধান হতে বলছি, তার পেছনে লজিকটা কি? আমাদের পুরনো অভিজ্ঞতা অত্যন্ত খারাপ। রামনবমীকে কেন্দ্র করে যে শস্ত্র মিছিল বিজেপির তরফ থেকে বের হয় সারা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায়, সেটা নিয়েই কিন্তু আমাদের আশঙ্কা। আমরা গতকাল খবর পেলাম পুরুলিয়ার একটি হনুমান মন্দিরে বিজেপিরই 4জন সমর্থক ভাঙতে গিয়ে তারা ধরা পড়ে গিয়েছে। অর্থাৎ বিজেপি চাইছে এবার দাঙ্গাটা লাগুক। সমস্ত অস্ত্র প্রয়োগ হয়ে গিয়েছে, সমস্ত অস্ত্র, হিন্দু মুসলমান, এসআইআর, লজিক্যাল ডিসক্রিপেন্সি, সব প্রয়োগ হয়ে গিয়েছে। তারপরেও যখন কোনো সমীক্ষক সংস্থা বিজেপিকে এখানে ক্ষমতায় আসতে দিচ্ছে না, বা কোনো সমীক্ষক সংস্থার রিপোর্টে আসছে না যে বিজেপি এবার ক্ষমতায় আসছেই, এরপরে তারা এই অস্ত্রটা প্রয়োগ করতে চলেছে যে মন্দির মসজিদ ভাঙচুর করে তারা পশ্চিমবঙ্গে দাঙ্গা বাঁধাবে। পশ্চিমবঙ্গের মানুষের কাছে করজোড়ে অনুরোধ, আপনারা কিন্তু এইসব থেকে সাবধানে থাকুন। নিজের নিজের পাড়ায় যে মন্দির মসজিদ আছে সেগুলোকে আপনারাই রক্ষা করুন। কারণ বিজেপি শুধু মসজিদ ভেঙে দাঙ্গা লাগাবে তা নয়, মন্দির ভেঙেও মুসলমানদের ঘাড়ে চাপিয়ে দিয়ে তারা দাঙ্গা লাগাতে কিন্তু ওস্তাদ। এরকম নমুনা বহু আছে। তাই এবারে রামনবমী, ভোটের মুখে রামনবমী অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও আমরা যা খবর পেয়েছি, প্রশাসনিক তরফে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে। কোথাও যদি এরকম বাঁদরামো কোথাও দেখা যায়, তাহলে কিন্তু প্রশাসন কড়া হতে 2 সেকেন্ড সময় নেবে না। এটা হচ্ছে প্রশাসনিক খবর। কিন্তু তারপরেও কিছু উন্মত্ত যুবক, তারা কখনো মোটর সাইকেলে গেরুয়া পতাকা লাগিয়ে, মাথায় ফেট্টি পরে জয় শ্রীরাম বলতে বলতে পাড়া এলাকা দাপিয়ে বেড়াবে, কোথাও হয়তো পায়ে হেঁটে অস্ত্র হাতে নিয়ে মিছিল করবে। এই যে পাশের ছবিটি দেখছেন, এই পাশের ছবিতে আপনারা কি দেখছেন? অস্ত্র হাতে মিছিল। শুনেছেন কখনো পশ্চিমবাংলায় রামনবমীতে অস্ত্র হাতে মিছিল হয়? রামনবমী হোক বা মহরম, আমরা সব রকম এই অস্ত্রের প্রদর্শনকে নিন্দা করি। এটা আইন করে বন্ধ করে দেওয়া উচিত। শুধু ধর্মের দোহাই দিয়ে কেউ রাস্তায় তলোয়ার নিয়ে বেরিয়ে পড়বে, এটা তো হতে পারে না। এই সভ্য দেশে এটা সম্ভব না। কিন্তু শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। এখানে আইন কানুন চলে আবেগের ভিত্তিতে। রাম মন্দির ভাঙা হয়েছে নাকি মানুষের আবেগের ভিত্তিতে? কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি যে ওখানে রামলালার মূর্তি ছিল। তারপরেও ভেঙে দেওয়া হয়েছে, কারণ মানুষের আবেগকে এখানে বেশি গুরুত্ব দেওয়া হয় যুক্তি বুদ্ধির থেকেও। তাই আমাকে আপনাকে সাবধান হতে হবে, পথে ঘাটে আমাদের সাবধানে বেরোতে হবে। এই অনুষ্ঠান যখন সম্প্রচার হচ্ছে তখন সকাল 9টা। এই সকাল 9টা থেকে আপনারা সাবধান হয়ে যান। আজকে কিন্তু রাজ্য জুড়ে একখানা অশান্তি পাকানোর চেষ্টা বিভিন্ন মহল থেকে করা হচ্ছে, আমাদের কাছে পাকা খবর। কিন্তু এর সাথে সাথে এটাও বলি, যেমন বিভিন্ন মহল থেকে এই ধরনের উপদ্রব করার চেষ্টা হচ্ছে, রাজ্যের প্রশাসনও কিন্তু সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতে চলেছে আজকে। তারা চায় না, রাজ্যের প্রশাসন চায় না যে এ রাজ্যে ধর্মীয় হানাহানি হোক, মানুষ হিন্দু মুসলমান করে নিজেদের রক্ত নিজেরাই বইয়ে দিক। এটা কিন্তু রাজ্যের প্রশাসন চায় না। তবে তারপরেও প্রশাসনের পক্ষে তো ম্যান টু ম্যান মার্কিং করা সম্ভব না। তারপরেও কিছু বদমাশ, কিছু উশৃঙ্খল, কিছু জয় শ্রীরাম স্লোগান দেওয়া লোক আজ রাস্তায় বেরোবে, মাথায় ফেট্টি পরে, হাতে গেরুয়া পতাকা নিয়ে, হাতে অস্ত্র নিয়ে তারা মিছিল করবে। দূরে থাকুন। আপনি সাধারণ মানুষ, আমাদের খেতে হয়। আমাদের এইসব মিছিলে যোগ দেওয়া বা মিছিলের বিরোধিতা করা কোনোটাই করা উচিত না। আজকের দিনটা ছুটির দিন আছে সরকারি কর্মচারীদের। সকলকে অনুরোধ করব যে এইসব মিছিল মিটিং থেকে দূরে থাকুন। যে কোনো ধর্মীয় মিটিং মিছিল থেকে দূরে থাকুন। আজকেই দেখবেন পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায়, বিশেষ করে অবাঙালি এলাকায়, তার স্বরে ডিজে বাজবে, তার স্বরে ডিজে বাজিয়ে মিছিল হবে। আবার কোথাও হয়তো মন্দিরের সামনে তার স্বরে ডিজে বাজিয়ে কীর্তনও হবে। তো এই কালচারটা আমাদের রাজ্যে চলে এসেছে। যতদিন কেন্দ্রে বিজেপি সরকার ছিল না, এই কালচারটা পশ্চিমবাংলায় ছিল না। অস্ত্র নিয়ে মিছিল হয় কখনো হিন্দুদের, মুসলিমদের মহরমে হয়, কিন্তু সেটারও নিন্দা করি। মহরমে অস্ত্র নিয়ে মিছিল করা অনুচিত, রামনবমী তো ততটাই অনুচিত। যদি নিন্দে করতে হয়, দুটোরই করতে হবে। কিন্তু মুশকিলটা কোথায় জানেন?
ভোট বড় বাড়ায়। কোনো রাজনৈতিক দলই এই নিয়ে কোনো কথা বলে না, কেউ মহরম নিয়ে বলে না, কেউ আবার এই রামনবমী নিয়ে বলে না। ভোটের তাদের বড় বাড়ায়, কারোর হিন্দু ভোট প্রয়োজন, কারোর মুসলিম ভোট প্রয়োজন। মরি তো আমরা সাধারণ মানুষেরা। দেখবেন এই যত রকম ধর্মীয় হিংসাত্মক ঘটনা ঘটে, কোনো সাধু বা কোনো পীরজাদা, কোনো পীর, এরা মরে না তো। মরি তো আমি আপনি, আমার আপনার মতন ঘরের ছেলে মেয়েদের প্রাণ চলে যায়। এটাই হয়। তাই কোনো ধর্মীয় প্রোপাগান্ডা, ধর্মীয় মানে কি বলবো, ইন্ধনে পা দেবেন না। বিভিন্ন রকমভাবে আপনাকে কাউকে হিন্দু সাজানো হবে, কাউকে মুসলিম সাজানো হবে, এই করা হবে। মাথায় একটা ফেস টুপি পরে একগাল দাড়ি রেখে সে মুসলিম হয়ে গেল। এবার তাকে নিয়ে নানা রকম ভিডিওস তৈরি হয়, রিলস তৈরি হয়, নানা রকম ফেক ভিডিও তৈরি হয়, আর আমরা তাতে কিন্তু ইনফ্লুয়েন্সড হয়ে যাই। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের এইসবে মাথায় লাগানো উচিত না। কারণ পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য, এটাকে মূলত ধর্মনিরপেক্ষ রাজ্য বলা হয়, কিন্তু এখানেও ধর্মীয় মেরুকরণের চেষ্টা শুরু হয়েছে সেই 2016 সাল থেকে। 2016 সাল থেকে এই রাজ্যে ধর্মীয় মেরুকরণের চেষ্টা হচ্ছে। বোঝানো হচ্ছে যে তুমি মুসলিম আর তুমি হিন্দু, তুমি ভারতের প্রথম শ্রেণীর নাগরিক, তুমি দ্বিতীয় শ্রেণীর নাগরিক। কেন মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হবে কেন? মুসলমানরা এদেশে জন্মাননি, এদেশ তাদের নয়। যতটা হিন্দুদের এই দেশ, ততটাও তো মুসলিমদের এই দেশ। আবার উল্টো করে বলতে পারি, যতটা মুসলিমদের এই দেশ, ততটাও তো হিন্দুদের এই দেশ। যেখানে মুসলিমরা সংখ্যায় বেশি, তারা মুসলিম মানে ইসলাম নিয়ে অত্যাচার করবে, ইসলাম নিয়ে প্রোপাগান্ডা ছড়াবে। যেখানে হিন্দুদের সংখ্যা বেশি, সেখানে হিন্দুরা করবে কেন? আমরা হিন্দু মুসলিম নির্বিশেষে মানুষ হয়ে বাঁচবো না কেন বলতে পারেন? ভোট যাকে দেওয়ার সে দেবে, কে কাকে ভোট দেবে সে নিয়ে আমাদের বলার কিছু নেই। ভোটের সাথে রাজনীতির সাথে এই ধর্মের যে যোগসূত্র বেঁধে দেওয়া, এটা কিন্তু 2016 সাল থেকে পশ্চিমবাংলায় শুরু হয়েছে। এবং বলা যায় যে এই মানে পশ্চিমবাংলায় শুরু হওয়ার পর এই পশ্চিমবাংলার মানুষের মধ্যে একটা পোলারাইজেশন হয়ে গেছে। কেউ নিজেদের শুধু হিন্দু মনে করে, কেউ নিজেদের শুধু মুসলিম মনে করে, কেউ নিজেদের বাঙালি মনে করে না, কেউ নিজেদের মানে মানুষ বলে মনে করে না। এখন আর বাঙালি বা মানুষ নেই, এখন কেউ হিন্দু, কেউ হচ্ছে গিয়ে মুসলিম। এই ফাঁদে আমরা অনেকেই পা দিয়ে ফেলেছি, কিন্তু সৌভাগ্যের বিষয় সবাই দিনই রাজ্যের অধিকাংশ মানুষ এই ফাঁদে পা দেননি। অন্তত এখনো পর্যন্ত যা আমাদের কাছে হিসেব আছে, রাজ্যের 65% মানুষ এই হিন্দু মুসলিম মানে বিভাজনের মধ্যে পা এখনো দেননি। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ, এটাই হচ্ছে আমার বাংলার আসল সংস্কৃতি। যে সংস্কৃতিতে আমরা নজরুলকে মাথায় রাখি, সেই সংস্কৃতিতেই আমরা রবীন্দ্রনাথকেও মাথায় রাখি, মাদার টেরিসাকেও মাথায় রাখি, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, দেশবন্ধু চিত্তরঞ্জন, এদেরকে আমরা মাথায় রাখি একটাই কারণে, কারণ এই রাজ্যটা সাম্প্রদায়িক রাজ্য নয়। আসবো একটা ছোট্ট বিরতির পর। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. Padmalaya Group, where moments are made permanent, one of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983-00-48333. Visit us www.padmalayagroup.in. আমাদের সমীক্ষার কাজ পুরোদমে চলছে। এই সমীক্ষায় আমরা মানুষের কাছে কি কি প্রশ্ন রাখছি, এটা একটা সবার কোয়ারি, মানে সবার একটা জিজ্ঞাস্য যে মানুষের কাছে আমরা কি প্রশ্ন রাখছি, যার ফলে আমরা সিদ্ধান্ত উপনীত হচ্ছি যে বিজেপি 55 থেকে 60, তৃণমূল 222 থেকে 228-এর মধ্যে থাকবে। এর তো কোনো লজিক আছে? সেই প্রশ্নগুলো কি কি আর তার উত্তর কি কি এসছে সে সব দেখাবো আজ রাত্রে। আজ রাতের অনুষ্ঠানটা দেখতে ভুলবেন না, রাত 8টায় আমাদের ভোটের হাওয়া অনুষ্ঠানে আমরা দেখাবো আমরা সমীক্ষায় কি কি প্রশ্ন রেখেছি এবং মানুষ তার কি উত্তর দিয়েছে। এরপরে তো সমীক্ষা যেমন চলছে চলবে, সেই প্রশ্নগুলোই চলবে এবং কিছু প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আমরা করব। কয়েকটা জায়গায় আমরা একটু সংশোধন করে নিই। যেমন বাগদা আসনটি আমরা দেখেছিলাম বিজেপির পক্ষে নিশ্চিত, না, বাগদা আসনটি বিজেপির পক্ষে অনিশ্চিত। এবং আমরা বলেছিলাম যে খেজুরি আসনটি বিজেপির পক্ষে অনিশ্চিত, আমরা এখন বলছি খেজুরি আসনটি কিন্তু বিজেপির পক্ষে নিশ্চিত আসন।
এই একটা মানে এদিক ওদিক হয়েছে, আদারওয়াইজ বাকি সবই ঠিকই আছে। ওই 52টা আসনই বিজেপি আমাদের কাছে এখনো পর্যন্ত সুনিশ্চিতভাবে পাচ্ছে। বাকি যত ভোট আসবে তত সংখ্যাটা বদলাতে থাকবে। যাক সে কথা, আজকের দিনটা ভীষণ সাবধানে থাকুন। নিতান্ত প্রয়োজন না হলে বাড়ির বাইরে বেরোনোর দরকার নেই। নিতান্ত প্রয়োজন না হলে বাড়ির বাইরে বাচ্চাদেরকে পাঠানোর দরকার নেই। যুবক যুবতীদের আজকে যতটা সম্ভব বাড়িতে রাখুন, কারণ আমরা একটা গণ্ডগোলের আশঙ্কা করছি রাজ্য জুড়ে। হতেই পারে হিন্দু মুসলিম নিয়ে, আপনি হিন্দু হন বা মুসলিম হন, আপনি আক্রান্ত হতেই পারেন। যারা এই উন্মত্ত, যারা ধর্মান্ধ, তারা ওই রকম দেখে না কে হিন্দু কে মুসলিম। তারা কিন্তু নির্বিচারে ওই যে তলোয়ার নিয়ে বেরোয়, সে নির্বিচারে তলোয়ার, লাঠি ইত্যাদি ইত্যাদি ব্যবহার করে। আপনারা দেখবেন আজকে হয়তো অনেক মসজিদে আবার লাথি মারা হবে, যেমন গতবার হয়েছিল। অনেক মসজিদ দেওয়াল ভেঙে দেওয়ার চেষ্টা হবে, এটা হবে। আবার সঙ্গে সঙ্গে অনেক মন্দির ভাঙারও চেষ্টা হবে, যাতে হিন্দুদেরকে খেপিয়ে তোলা যায়। আমি আপনি সাধারণ ঘরের যারা লোক, আমি হিন্দু হই বা মুসলিম হই, তাতে কিচ্ছু এসে যায় না। আমাদেরকে নিজেদের নিরাপত্তা নিজেদেরকে করতে হবে। এখন পুরো রাজ্যের প্রশাসন নির্বাচন কমিশনের হাতে, রাজ্য সরকারের হাতে কিচ্ছু নেই। বিভিন্ন থানার অফিসার, বিভিন্ন আইসি, বিভিন্ন যারা যেগুলো আমাদের কমিশনারেট আছে, সেখানকার কমিশনার, এসপি সব বদল হয়ে গিয়েছে। নতুন লোক এসেছে, তাদের পক্ষে এলাকা চেনা বোঝারও একটা সমস্যা আছে। তাই আমি বলছি যে পুলিশ প্রশাসন আপনার পাশে থাকবে কি থাকবে না সেই মানে ভরসায় রাস্তায় বেরোবেন না। যতটা সম্ভব ঘরে থাকার চেষ্টা করুন, যতটা সম্ভব হবে আজকে নিজের ঘরে পরিবারের সাথে সময় কাটান। ছুটির দিন মাংস ভাত রান্না করে খান। যারা নিরামিষ খান তারা পনির খেতে পারেন। কিন্তু আজকের দিনটা সত্যি খুব ক্রুশিয়াল, খুব ক্রুশিয়াল। তাই আপনাদের সকলকে সাবধান করে দেওয়া এনকে ডিজিটালের কর্তব্য। মানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা চিরকাল বাঙালির পক্ষে ছিলাম, আজও বাঙালির পক্ষেই সেই আবেদন করছি। আজকের দিনটা নিজেদেরকে নিজেরাই নিরাপদ রাখুন, পুলিশ প্রশাসনের উপর ভরসা করে রাস্তায় বেরোবেন না, এটা আপনাদেরকে অনুরোধ করে রাখলাম। আর একটা কথা বলছি, এই যে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় অশান্তি উপদ্রব করার চেষ্টা হচ্ছে, এটা কিন্তু যে কেন্দ্রীয় বাহিনী এসছে, 2.5 লাখ 3 লাখের মতন কেন্দ্রীয় বাহিনী এসছে, তাদের নাকের ডগাতেই হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীকে দেখতে পাচ্ছি বিজেপি মানে সিম্বল বহন করছে, এসবও দেখতে পাচ্ছি আমরা। কেন্দ্রীয় বাহিনী বিজেপির ফ্ল্যাগ লাগিয়ে দিচ্ছে, এসবও দেখতে পাচ্ছি আমরা। অর্থাৎ আগামী নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কি হবে সেটা আমরা সকলেই জানি। আবার নতুন নিয়ম এসছে, কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান আসছেন তাদের কোনো কাজকর্মের উপর এফআইআরটুকু আপনি করতে পারবেন না। অর্থাৎ তারা আইনের ঊর্ধ্বে, তাদের বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ করা যাবে না। আরেকটা ঘটনা আপনাদেরকে বলি, এইবার ভোটের যে লাইন, সেই লাইনে ভোটার আইডেন্টিটি কার্ড চেক করবে জওয়ানরা, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সেখানেও সাবধানে থাকতে হবে। ভোটার আইডেন্টিটি কার্ডের আপনার কার্ড আপনি সঙ্গে রাখুন, একটা জেরক্সও সঙ্গে রাখুন, একটা জেরক্সও সঙ্গে রাখুন। এই কারণে বলছি, কারণ আপনার যে কোনো জওয়ান বদমাইশি করে আপনার কার্ডটা নিয়ে ভেঙে ফেলতে পারে, নিজের কাছে রেখে দিতে পারে। আপনার কাছে যদি জেরক্স থাকে আপনি কিন্তু সেটা প্রমাণ করতে পারবেন যে আপনি বৈধ ভোটার। এরকম একটা চেষ্টা চলছে। আমরা আশঙ্কা প্রকাশ করছি যে এই যে এত লক্ষ লক্ষ কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে, তারা ভোটের আগে মারকুটে হয়ে উঠবে, পাড়ায় পাড়ায় গুলি লাঠি এসব চালিয়ে ভোটারদেরকে যাতে ভোটের দিন তারা বেরোতে না পারেন তার একটা বন্দোবস্ত করার চেষ্টা হবে। এরকম তথ্য আমাদের কাছে আছে, সূত্র মারফত এই তথ্য আমরা পেয়েছি দিল্লি থেকে, যে এই রকম একটা মানে ট্রেনিং দিয়ে এরকম একটা কথা বলেই কেন্দ্রীয় বাহিনীকে পাঠানো হয়েছে। আমরা যেটা 3-4 মাস আগে বলেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, যে কেন্দ্রীয় বাহিনীর ঊর্ধ্বে পড়ে আরএসএস এর ক্যাডাররা পশ্চিমবাংলায় ঢুকতে পারে। বাস্তবেই তাই হয়েছে। গতকালই একজনকে ধরা হয়েছে, যার কাছে মানে নকল আইডেন্টিটি কার্ড কেন্দ্রীয় বাহিনীর এবং জলপাই রঙের উর্দি, তাকে ধরা গেছে। এই যে কেন্দ্রীয় বাহিনী পাড়ায় পাড়ায় রুটমার্চ করছে, এদের মধ্যে কতজন আরএসএস ক্যাডার, কতজন অরিজিনাল কেন্দ্রীয় বাহিনীর লোক, এটা নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ আমরা 3 মাস আগেই করেছিলাম। আগামী দিনে কিন্তু এই সন্দেহটা আরও বাড়তে শুরু করেছে। এবং ভোটের আগে নির্বিচারে গুলি, যেমন শীতলকুচিতে চলেছিল, নির্বিচারে লাঠি চালিয়ে ভোটাররা যাতে ভোট কেন্দ্র মুখ না হন তার একটা চেষ্টা চালানো, মরিয়া চেষ্টা করবে কিন্তু এবার কেন্দ্রীয় বাহিনী। তাই আমাকে আপনাকে নিজেকেই নিজেদের সাবধানে রাখতে হবে, কারণ এখন আর রাজ্যের প্রশাসন বলে কিছু নেই। আপনি পুলিশের কাছে গেলে সহায়তা পাবেন না, কারণ পুলিশও কিন্তু নির্বাচন কমিশনের আন্ডারে চলে গিয়েছে যতদিন না রেজাল্ট বেরোচ্ছে।
তাই পুলিশের কাছ থেকে সহায়তা পাওয়ার আশা ছেড়ে দিন, নিজেরা নিজেদেরকে সুরক্ষিত রাখুন, নিজেরা নিজেদের মতন করে ভোট কেন্দ্রে যান, যাকে খুশি ভোট দিন, কিন্তু নিজেরা নিজেদের মতন করে নিজেদেরকে সুরক্ষিত রাখতে হবে আজকের দিনের থেকে শুরু করে একদম ভোট ফল প্রকাশের দিন পর্যন্ত। এই সময়কালটা কিন্তু সাধারণ মানুষের কাছে ভীষণ ক্রুশিয়াল। এই কারণে ক্রুশিয়াল বলছি, কারণ এই সময়টা রাজ্য প্রশাসন আর রাজ্য সরকারের হাতে থাকে না। এই সময়টার সমস্ত প্রশাসনটা চলে যায় নির্বাচন কমিশনের আন্ডারে। আর নির্বাচন কমিশন এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে কি ধরনের শয়তানি করে বেড়াচ্ছে সে তো দেখতেই পাচ্ছেন। মানুষকে অকারণে হয়রান করছে, অকারণে বারবার ডেকে পাঠানো হচ্ছে। তো এরা কাদের হয়ে কাজ করছে, কেন কাজ করছে সব আমরা বুঝি, সব আপনিও বোঝেন, আমিও বুঝি। কিন্তু তারপরেও নিজেদেরকে নিজেদের সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদেরই, আমাদের পরিবারকে সুরক্ষিত রাখতে হবে আমাদেরই। কিন্তু তার মানে কি আমরা কাজকর্ম বন্ধ করে বসে যাবো ঘরে? না, তা নয়। নিজেদের কাজকর্ম করব, কিন্তু সজাগ থাকবো, সচেতন থাকবো, চোখ কান খোলা রেখে রাস্তায় চলবো, কোনো প্ররোচনায় পা দেব না, কোনো উস্কানিমূলক বক্তব্যের সমর্থন করব না সোশ্যাল মিডিয়াতে। যে যতই উস্কানি দিক সেই উস্কানির ফাঁদে পা দেবেন না। সোশ্যাল মিডিয়া এখন বড় ভয়ঙ্কর জিনিস। এখানে কেউ উস্কানি দিতে পারে, তাতে যদি আপনি কমেন্টও করেন, লাইকও করেন, তাতেও কিন্তু বিপদে পড়ে যেতে পারেন। তাই সাবধানে থাকুন, নিজেদের সুরক্ষিত রাখুন। আজকে রামনবমীর দিন, ছুটির দিন, আমি আর বিশেষ কিছু বললাম না। তবে রাতের অনুষ্ঠানটা খুব গুরুত্বপূর্ণ। আমরা মানুষের কাছে কি প্রশ্ন রেখেছিলাম আর মানুষ তার কি জবাব দিয়েছেন, তার চূড়ান্ত রিপোর্টটা আজকে তুলে দেবো। আর কয়েকদিনের মধ্যেই আসবে আমাদের চূড়ান্ত যে জনমত সমীক্ষা, সেটা আমি জানি আপনারা আমাদের জনমত সমীক্ষার উপর প্রচুর ভরসা করেন, বিশ্বাস করেন। কারণ আমরা গত 6 বছর ধরে যে কাজ করছি তাতে আমরা প্রায় 90 থেকে 100% হিসেব মিলিয়ে দিয়েছি। সবাই যখন উল্টো কথা বলেছে, আমরা কিন্তু আমাদের হিসেব ঠিক মিলিয়ে দিতে পেরেছি, এবারেও পারবো। তাই প্রশ্নগুলো দেখে নেওয়াটা জরুরি, তাতে আপনাদের পরবর্তীকালে সমীক্ষা দেখতে বা বুঝতে সুবিধা হবে। আজকে রাতের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এবেলার অনুষ্ঠান। সকলে ভালো থাকবেন। নমস্কার।